পরিবেশ এবং কাজের স্কোপ, এরকম বিশেষ কিছু অনেক কিছু লাগতে পারে এখানে একটা। আরেকটা হলো যে সিভিতে সবসময় দেখা হয় যে তার যদি আর্লিয়ার এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই কাউন্ট করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল রিসার্চ গুলো চিন্তা করে যে তার আর্লিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা। এবং বর্তমানে একটা জিনিস হলো আম, এটা ফ্রেশারদের জন্য একরকম, যে তারা এন্ট্রি লেভেলে যদি কোনো জায়গায় ঢোকার সুযোগ হলে আই থিঙ্ক ঢুকে যাওয়া দরকার। এরপরে সেটি এক্সপিরিয়েন্স দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার সুযোগ হয় আর কি। ওকে, ওকে। আর সিভিতে আপনারা যদি ধরেন যে অনেক সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর একটা ব্যাপার থাকে, তো আপনারা Yes, কোন বিষয়গুলোকে স্পেশালি ফোকাস করেন? আমরা ফোকাসের মধ্যে দেখতে চাচ্ছি যে কয়েকটা বিষয়। একটা হলো তার ফ্যাসিলিটেশন স্কিল কেমন। অনেক সময় যে তার সিভি লেখার স্টাইল এবং সিভিতে তার নিজস্ব জিনিস নাকি কোথাও কপি পেস্ট হয়েছে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি অনেক সময়। আচ্ছা, দেখা গেল আচ্ছা। সিভি, অনলাইনে বিভিন্ন সিভির ফরম্যাট আছে, সেখান থেকে আমি একটা ডাউনলোড করে নিজের মতো করে একটা লিখে নিলাম, অথবা চ্যাট জিপিতে বা কোনো জায়গাতে দিলাম, এটা দেখলেই বোঝা যায়। অনেক সময় এটা আমরা যাচাইও করি যে আসলে সে এটা কিভাবে করছে। কোনো কোনো সময় আমরা অনলাইন টেস্ট নেই, দেখা গেল অনলাইন একটা লিঙ্ক দিয়ে দেই, এই লিঙ্কের মধ্যে আপনার আধা ঘন্টা টাইম। তো সেখানে রিটেন এক্সাম কিছু 4-5টা প্রশ্ন করা হলো। তো অনেক ক্ষেত্রে যে জানে তার লিখার স্টাইল একরকম, নিজের থেকে লিখছে। আরেকটা হলো সে ওইটাকে অনলাইনের কোন একটা প্ল্যাটফর্ম থেকে সেটা এআই বেস কোনো প্ল্যাটফর্ম থেকে উত্তর জেনে ওইখানে লিখে দিচ্ছে কপি পেস্ট করে। তো এটাও আমরা দেখার চেষ্টা করি যে সে, এটাও একটা যোগ্যতা অবশ্যই, যে সে এনি হাউ তার এই অ্যান্সারকে সার্চ করে নিচ্ছে এক জায়গা থেকে। তো এটাও আমরা একটু চেষ্টা করি যে না আসলে সে নিজের থেকে লিখছে না ওইখান থেকে লিখছে। আর দ্বিতীয় হলো তার লেখার ইটা আর কি, মানে অনেক সময় যখন আমরা ওরালি ওরালি একটু কথা বলতে চাই, সেটা অনেক সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন পার্সন ইন্টারভিউ হয়। তখন আমরা দেখি তার যে তার অ্যাটিটিউড এবং তার ফ্যাসিলিটেশন সবটা দেখে আমরা চিন্তা ভাবনা করি যে আসলে সে এই জবের যোগ্য কিনা। আচ্ছা, মেল ফিমেলের কোনো ইয়ে আছে, মানে পছন্দ অপছন্দ বা রেজাল্টের কোনো ফ্যাক্টর আছে কিনা এই দুইটা অপশন? এখানে মেল ফিমেলের ক্ষেত্রে আমরা জবের ক্ষেত্রে যেটা আমাদের মেল ফিমেল, আমরা অবশ্যই চাই যে এই অর্গানাইজেশন গুলাতে মেল ফিমেল একটা বাইন্ডিংস আমাদের আসছে, যে এনকারেজ করা হয় যে তারা যেন সামনের দিকে এগিয়ে আসে। তো সেই ক্ষেত্রে যদি উইমেন ক্যান্ডিডেট পাওয়া যায় তো আমরা অবশ্যই সেটা ওনাদেরকে কনসিডার করি। অ্যাজ ওয়েল অ্যাজ যদি এরকম কোনো কাজ হয় যেটা ফিল্ড লেভেলে, রুরাল লেভেলে করতে হচ্ছে অনেক রিমোটে, তো সেই ক্ষেত্রে কখনো কখনো আমরা ওই রিমোট, যেমন আমাদের কিছু হিল ট্যাক্সে কাজ চলে, তখন আমরা এমফাসিস দিয়ে হলো ইন্ডিজিনাস যারা আছেন তাদেরকে। এটা স্বাভাবিক, কারণ ওই রিজনে মানিয়ে নিতে পারবে। আর বাট যদি, এবং যদি যেটা ফুললি অফিসিয়াল ওয়ার্ক, সেখানের মধ্যে আমরা উইমেনদেরকে বেশি অগ্রাধিকার দিই, কারণ আমাদের একটা পার্সেন্টেজ মেনটেন করতে হয় এবং অনেক চ্যালেঞ্জিং জবে উইমেনরা আসতে চায় না, এই জন্য ওনাদের এনকারেজ করার জন্য আমাদের অফিস যেটা ফুললি ডেস্ক ওয়ার্ক সেখানে উইমেনদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাট নর্মালি এখানে জেন্ডারের ব্যাপারে খুব বেশি পার্থক্য নেই, মেল ফিমেল বোথ, যেখানে আমরা যোগ্য মনে করি সেখান থেকে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সিজিপিএ টা নিয়ে অনেকে খুব ইয়ে থাকে, কারণ অনেকের একটু রেজাল্ট অনেক সময় একটু পোর হয়। সেক্ষেত্রে আপনারা হুম, হুম, যেহেতু হুম। রিসার্চও করতে হয় আপনাদের, সেক্ষেত্রে আপনারা কি হ্যাঁ, কিভাবে দেখেন? সিজিপি এর ক্ষেত্রে কিছুটা তো অবশ্যই আমরা বিবেচনা করি, কারণ একেবারে যদি সেটা 3-র নিচে নেমে যায় তো সেই ক্ষেত্রে বিবেচনা সম্ভাবনা কম থাকে। বাট ওকে, ওকে। যদি একটু 3-র উপরে থাকে তখন আর সেটা খুব বেশি হ্যাম্পার হয় না। কারণ এখানে অনেক সিরিজ, যেমন লাস্ট 24-এ আমাদের হিউজ রিক্রুট হলো একসাথে 31 জন। তো ওই সময় আমি ছিলাম ওই কমিটিতে। তো অনেক স্যার দরখাস্ত করছে, তো দরখাস্ত এটা সিভি আপনার কোন করছে কোন কয়েক। রিক্রুটমেন্টটা ভাইয়া? ভাইয়া, এটা আপনার, আপনি তখন কোন আপনার হচ্ছে সিমিটে নিয়েছেন না? হ্যাঁ, সিমেটে, হ্যাঁ। এটা কি তখন ফ্রেশার হিউজ, ছিল? ফ্রেশার এটা নিয়েছেন? হ্যাঁ কয়েক রকম ছিল, কিছু জায়গায় আমি ফ্রেশার নিয়েছি, কিন্তু সেটা বলা ছিল এরকম, সেখানে আমার ফ্রেশারই ভাল লাগছে তার অ্যাটিটিউড। এবং সে তখন ইউনিভার্সিটিতে মাস্টার শেষ শেষ করছে, ডিফেন্স দিছে কিন্তু এখনো হলে থাকে এরকম একজন স্টুডেন্ট পেলাম আমি। বাট আমার কাছে এক্সপিরিয়েন্স ছিল পিএইচডি হোল্ডার, 28 ইয়ার এক্সপিরিয়েন্স, এরকম 2-3 জন। তাদের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে এই লোকটা আমার কাছে পারফেক্ট। তো সেক্ষেত্রে ফ্রেশারকেও আমরা নিয়ে নিছি, আম, ওই পিএইচডি হোল্ডার এবং 28 বছরের এক্সপিরিয়েন্স কেউ বাদ দিয়ে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এটিটিউড এবং মানে তাকে দেখে আপনার মানে তাকে আপনি যে গেস্টার পোস্টার দেখে আপনারা গেস করতে পারেন যে একে দিয়ে আমার কাজটা হবে, কারণ এটা তো প্রজেক্ট বেসড কাজ থাকে মূলত আপনাদের, তাই ইয়েস, না? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে প্রজেক্ট বেস। যেমন যখন আমার ভ্যারাইটার সিলেকশনে কাজ হচ্ছে, এখন ব্রিডিং এর ক্ষেত্রে যারা নিজের হুইট ব্লাস্ট, হুইট রাস্ট এসব নিয়ে কার্যক্রম গুলো চলছে। প্যাথোলজির ক্ষেত্রে আমাদের এই দুইটা হলো হুইট প্যাথোলজি বর্তমানে গুরুত্বপূর্ণ। এরপরে ফিউজারিয়াম, স্টক রড অথবা আমাদের অ্যাসপারজিলাস ফ্লেভাস নিয়ে কিছু কাজ রয়েছে মেইজের উপরে। এরপরে মেইজের ফলার নিয়ম, এখানে আমার তো দরকার ওরকম লোক যে ওই ডেটা অ্যাকুরেটলি নিতে পারবে। এরকম অনেক এরকম হয় যে যেমন একজন 5টা পেপার আছে, তো ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ ইরি হোক সিমিট হোক, ওনারা সবসময় চিন্তা করেন যে পেপার মানে এই পেপারের জন্য সে কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে, হয় নিজে রিসার্চ করছে, অথবা ডাটা অ্যানালাইসিস করছে, অথবা ডাটা সে রেফারেন্স গুলা এখানে অ্যাকুমুলেট করছে, কোনো না কোনো ভাবে তার অবদান আছে। যদি সে নিজেই ক্লিয়ার না, অনেক ক্ষেত্রে আমরা আমাদের সিভি ভারী করার জন্য বিভিন্ন ধরনের পেপার যোগ করে দিই। দেখা গেল আমার কোনো বন্ধু পেপার পাবলিশ করে, তো ঠিক আছে তোর নাম পাবলিকেশন কষ্ট আমি নাম দিয়ে আছে দিচ্ছি, কোনো? নামটা দিয়ে দাও। এখন ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এটা যখন কোনো বোর্ডে কোশ্চেন আসে, তখন তাদেরকে আমরা সরাসরি ওইখান থেকে তাকে বিবেচনার মধ্যে রাখি না। কারণ জানি যে সে তার এই রিসার্চ নিয়ে যখন সিভির মধ্যেই তার নিজের ঠিক নাই, এই লোকের ডেটা অবশ্যই ভ্যালিড ভ্যালিড ডেটা আসবে না তার মাধ্যমে আমার। কারণ আমার এখানে ডেটা, কোনো ধরনের ডেটাকে অ্যানোমেলিস করা, ডেটাকে এডিট করার কোনো সুযোগ আমরা দিতে চাই না মাঠ পর্যায়ে থেকে। ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের এখানে কাজ করলে তো রিসার্চ আপনাদের রিসার্চ হয়, তার মানে আপনাদের এখান থেকে ইন ফিউচারে পেপার হওয়ার চান্স থাকে, এবং ইয়েস, আপনাদের কি বিদেশে যাওয়ার চান্স থাকে? কেমন আছে চান্স? হ্যাঁ অবশ্যই, অবশ্যই চান্স আছে। বিদেশে যাওয়ার, বিদেশের ট্রেনিং এর চান্স তো সবসময় হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বিদেশে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে হতে পারে। এটা তো স্বাভাবিক, যেটা ওখানে অর্গানাইজ হচ্ছে, আমার দেশ থেকে 2 জন চাচ্ছে, আমার দেশ থেকে 5 জন চাচ্ছে, এটা স্বাভাবিক হিসেবে, ক্যারিয়ার হিসেবে যেতে পারে। আরেকটা হলো যে আমি এমন কোন রিসার্চের সঙ্গে জড়িত, ওই রিসার্চের পোর্টফোলিওর মধ্যে আমি যাওয়ার সুযোগ হচ্ছে। যেমন আমাদের এক ছোট ভাই হারুন, মকির সাথে চিনতে পারো, আমাদের বেস্ট জুনিয়র, 7-8 জুনিয়র হবে আমাদের। যখন হুইট ব্লাস্ট বাংলাদেশে ব্যাপকভাবে দেখা দিচ্ছিল 2017-তে, তখন হারুন জাস্ট মাস্টার্স করে বাহাদুর স্যারের আন্ডারে। তো হুইট আচ্ছা, ওর পার্টিকুলার নিয়ে তো ম্যাগনাফোর্টি নিয়ে তখন কাজ করতেছিল। তো ওর এই যোগ্যতাকে আমরা নিয়ে নিছিলাম ওকে, কারণ অলরেডি 8-10টা দেশ ভিজিট করছে। ইভেন সিমিট হেডকোয়ার্টার মেক্সিকো যাওয়ার সুযোগ হয়েছে, আমেরিকা যাওয়ার সুযোগ হয়েছে, বেলজিয়ামে যাওয়ার সুযোগ হয়েছে, নেদারল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছে, কেনিয়া যাওয়ার সুযোগ হয়েছে, এবং আমাদের নেপাল, ইন্ডিয়া, এগুলো তো যাচ্ছে। তো একটা ওর ক্যারিয়ার কিন্তু বেশি দিন না, একেবারে ফ্রেশ এবং অবস্থায় এখানে আরেকটা আসছে। জিনিস যে আপনাদের এখানে সিমিটে চাকরি করলে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল অন্য অর্গানাইজেশন যেমন ইরি, ইফরি, ইফাত হুম, এইসবে চাকরি করার চান্সটাও আরো বেড়ে যায়, তার আরো বেড়ে প্রোফাইলটা যায়। রিচ। হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যখন আরেকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অভিজ্ঞতা থাকে, সেটাকে প্রাধান্য দেয়। যদি একজন এগ্রিকালচার রিসার্চের আরেকটা প্রতিষ্ঠানে কাজ করে, যেমন ইফসিতে কাজ করছে, তাকে সিমেন্ট প্রায়োরিটি দেবে, সিভিতে কাজ করছে ইরিতে প্রায়োরিটি দেবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ সে অলরেডি ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সম্পর্কে সম্যক ধারণা রাখে। আবার কোন কোন ক্ষেত্রে এই রিসার্চের মধ্যে কিছু প্রোগ্রাম থাকে, যেমন আমরা 2টা প্রোগ্রাম রান করছি, সিসাম মেকানাইজেশন অ্যাক্টিভিটি। এটা কাজ হলে এগ্রিকালচার মেকানাইজেশন সেক্টরটাকে বুস্ট আপ করা। এইখানে আবার মার্কেটিং এর কাজে লাগে। এগ্রিকালচারিস্ট কিন্তু মার্কেটে ভালো জ্ঞান রাখে। যেমন তোমাদের ফ্রেন্ড আছে এই যে কক্সবাজার আমার সাথে কাজ করতে, মিঠু, জ্যোতির্ময় জ্যোতির্ময় মজুমদার, মিঠু, মজুমদার। হ্যাঁ। আচ্ছা, ও যদিও সিমিটে ছিল না, কিন্তু সিমিটে পার্টনারে কাজ করে আইডিতে। ওই প্রজেক্টটা সিমিট লিড দিত, প্রায় 13 বছর চললো ওই দুইটা প্রজেক্টের 2টা ফেজ। ওই প্রজেক্টে সিমিট কাজ করতেছিল এগ্রিকালচার রিসার্চ নিয়ে, এর মধ্যে এগ্রিকালচার মেকানাইজেশন, রিসার্চ ডেভেলপমেন্টের কাজগুলো সিমিট করতেছিল, বাট মার্কেটিং এর জন্য তখন আইডি কে মার্কেটিং পার্টনার নেওয়া হয়। তো মিঠু যদিও ক্যারিয়ার অল্প দিন, কিন্তু আমি মনে করি মিঠু একটা ভালো ডাইমেনশনে চলে আসছে। এখন সে মার্কেটের নলেজ রাখে, এগ্রিকালচারিস্ট বাট সে মার্কেট নলেজ রাখে। অনেক মার্কেটিং এ এমবিএ বিবিএ চেয়ে মিঠুর মার্কেটিং নলেজ ভালো। আমি বলি এটা কারণ কি, কারণ সে অলরেডি নিজেকে ডেভেলপ করেছে। এবং একদিন আমাকে বলছে, ভাই আমি এগ্রিকালচার ভুলে গেছি, মার্কেটিং ভালো বুঝি। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে মার্কেটিংও লাগে কোনো কোনো ক্ষেত্রে। এবং অনেক সময় আমরা এগ্রিকালচারিস্টরা আছি, কিন্তু মার্কেটিং এর নলেজ কম থাকার কারণে দেখা গেল মার্কেট লিঙ্কেজ অ্যাক্টিভিটিতে তারা আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে। আমার এক কলিগ জাহাঙ্গীরনগরের, সে বিবিএমবিএ, আমাদের চেয়ে জুনিয়র, কিন্তু হঠাৎ একটা ক্ষেত্রে তার প্রমোশন আগে হয়ে গেল, কারণ তো ওইটার মার্কেট লিঙ্কেজে তার অভিজ্ঞতার কারণে সে ওইটা একটা এক্সট্রা সুবিধা পেয়ে গেল।
এজন্য এখানে পারফরমেন্স বেস তার ইনক্রিমেন্ট, পারফরমেন্স বেস আপগ্রেডেশন। তো আরেকটা সুতরাং কথা, এখানে আপনাদের সুযোগ আছে। জি। আপনাদের এই জবে কি আপনার যেমন ধরেন যে ইন ফিউচারে অন্য কোনো দেশে পরবর্তীতে ওই দেশেই কন্টিনিউ করা এরকম সুযোগ কি হয়? হ্যাঁ, এরকম সুযোগ হয়, কারণ এখানে স্টাফ থাকে দুই রকমের, একটা এনআরএস, একটা আইআরএস। আইআরএস মিনস ইন্টারন্যাশনাল রিক্রুটেড, এটা ওয়ার্ল্ড ওয়াইড একই রকম স্যালারি বেস। আরেকটা হলো তার স্যালারি আমেরিকায় পোস্টিং হলেও যা, ইন্ডিয়া পোস্টিং হলে তো, বাংলাদেশে পোস্টিং হলে একই স্যালারি। তো কখনো কখনো আইআরএস রা ইন্টারচেঞ্জ হয়। আবার আরেকটা হলো এনআরএস, আমরা এখন এনআরএস এ আছি, ন্যাশনালি রিক্রুটেড। আচ্ছা, আচ্ছা। এবং আমাদের ন্যাশনাল রিক্রুটিং স্টাফ ছিল আমাদের বাংলাদেশে এক কলিগ কিছুদিন আগে, তার এটা আইআরএস একটা পজিশনে সার্কুলার হলো, সে এটা আবার দরখাস্ত করে ডাইরেক্ট চলে গেছে আইআরএস হিসেবে মেক্সিকোতে বসে এখন। আচ্ছা, আচ্ছা। তারপরে আমাদের আচ্ছা, ইকোনমিক্স এর কাজের লোকেরা প্রেশার মেক্সিকো কেমন বসে। জাকারিয়া ভাই? কাজের প্রেশার কেমন, মানে এমন কি ডে নাইট কাজের, কাজ করতে হয়, রিপোর্টিং, অনেক কিছু? এটা বলা যাবে না কাজের প্রেশার, বাট কোন কোন সময় কাজের প্রেশার হতে পারে রিপোর্টিং পিরিয়ডের সময়, বাট সারা বছর কাজের প্রেশার যে খুব বেশি সেটা বলবো না আমি। কাজের প্রেশার স্বাভাবিক, এবং আচ্ছা, এখানে আচ্ছা। ওই বসিং বাই এই এটা নাই। এবং এখানে কাজের একটা সুন্দর পরিবেশ আছে, যেটা, হ্যাঁ, ইন্টারন্যাশনালের মধ্যে আমি প্রথমেই বলছি দুই রকম পার্থক্য হলো এখানে। ইন্টারন্যাশনাল এনজিও যেগুলা, সেগুলোতে আবার ওই একটা টেনশন এবং একটা অন্যরকম এনভায়রনমেন্ট। বাট সিজিআইএর ভুক্ত অর্গানাইজেশন গুলোর মধ্যে এখানে একটা সুন্দর পরিবেশ সবসময় কাজের আচ্ছা, ব্যাপারে। সিজিআই আমি একটু মিস করেছি, সিজিআই এর ভুক্ত অর্গানাইজেশন কোনটা কোনটা বলেছেন যেন? সিজিআই এর ভুক্ত ইরি, সিমিট, ওয়ালফিশ, ইফরি, ইলরি, ইমি, এ কটা বাংলাদেশে কাজ করে। ইমি মানে ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আর সিমিট ইন্টারন্যাশনাল মেজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার, ইরি মিন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ওয়ার্ল্ড ফিশ মানে যেটা জানি ওয়ার্ল্ড ফিশ, আন্তর্জাতিক ওরা মাছ তো ফিশারি। গবেষণা সেন্টার, ফিশারিজের। সিআইপি হলো আন্তর্জাতিক আলো বিষয়ক সংস্থা। আরেকটা হলো আমাদের ইফরি, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এই অর্গানাইজেশন গুলো বাংলাদেশে কাজ করে। ওকে, থ্যাংক ইউ। আমরা অনেকগুলো কথা শুনে ফেলেছি, ছোট ছোট প্রশ্ন। এবার আমাদের পার্টিসিপেন্টদের কোনো পরিচয় দিতে হবে না, ডাইরেক্ট প্রশ্নে চলে যেতে হবে। আমি হ্যান্ড রেজ না করে সরাসরি প্রশ্ন করতে বলছি, প্লিজ। একে একে ছোট প্রশ্ন করে, দেরি করা যাবে না। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যাঁ, বলে ফেলো, একজন করে বলে ফেলো প্লিজ। মাস্টার্স কি জরুরি এক্ষেত্রে? মাস্টার্স কোনো কোনো ক্ষেত্রে জরুরি, কোনো ক্ষেত্রে হয়। যেমন এটা প্যাথোলজিক্যাল জব, আমাকে কাজ করতে হবে কোনো ফাঙ্গাস নিয়ে অথবা কোনো ব্যাকটেরিয়া নিয়ে, তখন সেই ক্ষেত্রে মাস্টার্সটা চাওয়া হয় যে না, এটা প্যাথোলজি মাস্টার্স হলে বেটার। প্রথম ক্ষেত্রে হয়তো সয়েল ফার্টিলিটি নিয়ে কাজ করতে হবে, সেখানে সয়েল সায়েন্স এবং এগ্রোনমিকে প্রায়োরিটি দেওয়া হয়। বাট স্বাভাবিকভাবে যদি মনে হয় যে না এটা পিওর জব, তো সেই ক্ষেত্রে অনেক সময় লাগে না। এটা নির্ভর করে বেসড অন জব জব নেচার। নেক্সট। অ্যাগ্রোনমিতে মাস্টার অ্যাগ্রোনমিতে মাস্টার্স করলে ক্ষেত্রে অ্যাপ্লাই এর পসিবিলিটি কেমন? আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার কি দরকার আছে মার্কেটিং এর জন্য? হ্যাঁ, যদি মার্কেটিং এর কোর্সটা, আচ্ছা এগ্রোনমিটাকে শেষ করি। এগ্রোনমি এগ্রিকালচার যেহেতু বেসিক সাবজেক্ট এগ্রোনমি, তো বেশিরভাগ ক্ষেত্রে এগ্রিকালচারিদের কাজের মধ্যে এগ্রোনমি নিয়েই কাজ বেশি হয়, কারণ এখানে ক্রপিং সিস্টেম নিয়েই কার্যক্রম বেশি থাকে। ক্রপিং সিস্টেম, সাস্টেইনেবিলিটি, ক্লাইমেট স্মার্ট, এসবের সাথে এগ্রোনমি সম্পর্ক সবচেয়ে বেশি, সুতরাং অবশ্যই সুযোগ এখানে আছে। দ্বিতীয় হলো মার্কেটিং সিস্টেম। এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর বেশিরভাগই মার্কেট সিস্টেমে যেতে চাচ্ছে, কারণ এখন ইন্টারন্যাশনালি বিলিভ করা হয় টেকনোলজি ডেভেলপমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট, বরং টেকনোলজি যতক্ষণ পর্যন্ত মার্কেটে না আসবে এবং প্রযুক্তি কমার্শিয়ালাইজ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কৃষক পর্যায়ে সাস্টেইন করবে না। আর টেকনোলজি মার্কেটিং এর কোর্স করলে হবে? মার্কেটিং এর কোর্স বলতে এন্ট্রি লেভেলের জন্য খুব বেশি প্রয়োজন হয় তা না, কিন্তু এটা কোর্স থাকা বেটার। এবং অনেকে এমবিএস অথবা মার্কেটিং এমবিএ এটা জবের ফাঁকে ফাঁকে অনেকে করে ফেলে। যদি আমাদের মাস্টার্স এর পরে অথবা মাস্টার্স এর আগে সুযোগ থাকে তাহলে আমরা করে ফেলতে পারি। আর যদি প্রথম ফ্রেশ এন্ট্রি লেভেলের জবের জন্য আমি করলাম না, তো ঠিক আছে, কাজের ফাঁকে যদি সুযোগ হয়, আমাদের অনেক কলিগ এখনো, লাস্ট ইয়ারও বেশ কিছু কলিগ এমডিএস করলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, কেউ কেউ আবার মার্কেটিং এ এমবিএও করে ফেলছে। তো এগুলা তার জব ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজে লাগে। স্যার, ইন্টার্নশিপ সম্পর্কে যদি কিছু বলতেন, ইন্টার্নশিপ লাগবে কিনা? ইন্টার্নশিপ খুব এখানে ইফেক্ট করে না এখন পর্যন্ত। আমরা আরেকজনের প্রশ্ন শুনবো।
আর কেউ কোনো প্রশ্ন কুইক করতে হবে? উম, স্যার সিজি কেমন লাগে? সিজি আসলে ডিপেন্ড, সেটা নির্ভর করে হলো জব নেচারের উপরে। যদি ফুললি রিসার্চ হয় তো সেক্ষেত্রে একটু সিজি ভালো আছে তাদেরকে দেখা হয়। আর কোনো কোনো ক্ষেত্রে রিসার্চের সাথে ডেভেলপমেন্টও আছে, যেমন কিছু রিসার্চ বেসিক রিসার্চ না, অ্যাডাপটিভ রিসার্চ এজ ওয়েল এজ আমরা ওইটাকে টেকনোলজি সাস্টেইনের জন্য কাজ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে সিজি একটু কম হলেও আমরা এটা অ্যাকসেপ্ট করি। তো 3 অ্যারাউন্ড আই থিঙ্ক দ্যাট সাফিসিয়েন্ট। আর যদি তবে বেশি হয় তাহলে মাস্টার্সে অবশ্যই যাদের রিসার্চ আছে, মানে রিসার্চ আছে, পেপার আছে, তারা কিন্তু একটা এক্সট্রা প্রিভিলেজ পায়, এটা কিন্তু অলরেডি অবশ্যই। ভাইয়া বলেছেন। হ্যাঁ, এবং সেটা প্লাস হচ্ছে একটা জিনিস হলো, ওই যে রিসার্চের পেপার গুলো আছে, পেপার সম্পর্কে থরলি তার নলেজ থাকতে হবে, যে আমি এই কাজ করছি, এই রেজাল্ট আসছে। এরকম অনেক ক্ষেত্রে হয় একজনের পরীক্ষা শুধুমাত্র তার একটা পেপার নিয়ে শেষ হয়ে যায়, যে এই পেপার নিয়ে কাজ করছেন। সাথে যে আমি এই অ্যাসপারজিলাস ফ্লেভাসের এটা যে টক্সিন সিক্রেট করে আফলাটক্সিন, এটা নিয়ে এসে কাজ করছে। এখন ইউনিভার্সিটি রশিদুল সাইদ নিয়ে বেশ কিছু কাজ করছে। তো যদি এরকম হয় যে এইটা নিয়ে কথা বলতে 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 এটা আসলে কেমন ফাঙ্গাস, এরকম ফাঙ্গাস, সেটা কি করে, সবই ফাঙ্গাস সিক্রেট করে কিনা, আচ্ছা তুমি যে কাজ করছো সেটার মধ্যে কতগুলা ট্রিটমেন্ট হিসেবে নিছো, কোন কোন কতগুলা ডাইভার্স এরিয়াতে কাজ করছো, হতে পারে একটা ময়মনসিংহে কাজ করছো, এটা কি অন্য একটা জায়গায় ডাইভার্স হতে পারে কিনা, এটা নিয়ে কথাবার্তা বলতে বলতে অনেক সময় এক লাইনে চলে যায়। এজন্য আমরা অনুরোধ হলো, যেই পেপারটাই আমরা পাবলিকেশন করি অথবা আমাদের সিভিতে যোগ করি, সেটা সম্পর্কে যেন অবশ্যই আমার থরো নলেজ থাকে। ওকে। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আসসালামু আলাইকুম। প্লিজ। স্যার স্যার হচ্ছে ইংলিশে হচ্ছে মানে মানে থাকা লাগবে যে ইংলিশে কথা বলা কনভারসেশন ভালো থাকা লাগবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ ম্যান্ডেটরি বলবো না, কিন্তু থাকলে অবশ্যই সে সুবিধা পাবে, কারণ যখন সে কনভারসেশন গুলো হয়, কারণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কনভারসেশন অবশ্যই একটা ফ্যাক্টর। কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে আমরা তার সাথে আলোচনায় শুরু করি, সেটা অনলাইনে এক্সাম হোক অথবা ইন পার্সন, যে শুরুই করি যে ইংলিশে। যখন কোনো কোনো ক্যান্ডিডেট বলে ফেলে যে সরি স্যার আমি ইংলিশে পাচ্ছি না, আমার জন্য বাংলা হলে ভালো হয়, তো এটা তার জন্য অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ। এই জন্য ইংলিশ স্পেলিংটা অবশ্যই তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যোগ করবে। নেক্সট। আর স্যার আপনারা কি সবসময় হচ্ছে মানে ভাইবা বা হচ্ছে মানে কোনো রিটেন হয় না, মানে হচ্ছে ভাইবার মাধ্যমে হচ্ছে এক্সাম হয়? নো, রিটেন হয় ভাইবা হয়, দুইটা হয়। রিটেন এক্সাম গুলোতে কি থাকে অ্যাকচুয়ালি, রিটেন এক্সাম গুলোতে? রিটেন এক্সাম গুলোতে আমাদের প্রশ্ন থাকে ওই ওই রিলেটেড। যদি সাপোজ আমি কোনো প্রোগ্রামের জন্য রিক্রুট করতে চাচ্ছি যেটার উপরে হুইট নিয়ে কাজ হবে, তো হুইটের সম্পর্কে তার নলেজ কেমন, যদি মেজ নিয়ে কাজ হবে অথবা মেজের বিভিন্ন কোনো একটা প্যারামিটার নিয়ে কাজ হবে, তখন সেটা সম্পর্কে বেশি হয়। অথবা সয়েল ফার্টিলিটি নিয়ে কাজ করব, তো সেখানে সয়েল ফার্টিলিটি, সয়েল নেচার, নিউট্রিয়েন্ট গুলার আপটেক, নিউট্রিয়েন্ট গুলার ফর্ম কি হতে পারে না হতে পারে, এইসব নিয়ে সিম্পল একেবারে বেসিক কোশ্চেন, খুব বেশি ডিপে রিটেনে যাওয়া হয় না। বাট যখন ইন পার্সন ভাইভা হচ্ছে, ওইখানে এটা ডেপথে চলে যাওয়ার সুযোগ থাকে, কারণ এটা নির্ভর করে আমার ওইখানে ভাইবার মধ্যে আমি কেমন রেসপন্স করছি তার উপর। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার মনে হয় একেবারে 9টা 29 বাজে, 1 মিনিট জি। সময় আছে, নেক্সট মিটিং এ যেতে হবে। আমি পার্টিসিপেন্টদেরকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না। থ্যাংক ইউ ভাইয়া। আমি খুবই খুশি হয়েছে আপনি আমাদের সাথে এসেছেন, এবং সেটা কম সময়ের জন্য হলেও একেবারে বুলেট পয়েন্টে কিন্তু আমরা সবগুলো মোটামুটি কথা জানতে পেরেছি। ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয় আপনাকে আবারও আমরা ডাকতে পারি ইনশাল্লাহ। আর থ্যাংক ইউ ভাইয়া আমাদের আজকের এই ইয়েতে জয়েন করার জন্য। পার্টিসিপেন্টদের আসলে অনেক কথা ছিল, বাট আমরা তারপরেও এটা মোটামুটি একটা খুব ভালো একটা সেশন হয়েছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।